আমার কাছে কয়েকজন সরকারি মাদ্রাসায় লেখাপড়া করছে, এরকম কয়েকজন আলেম আমার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে বলছেন, হুজুর আমরা একটু আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কী জন্য? বল হুজুর এমনি দোয়া নেওয়ার জন্য। ঠিক আছে আসেন। আসছে আমার অফিসে এসে বসছেন, বসার পরে খুব খুশিতে বলতেছে, হুজুর আমরা কিছুদিন আগে সরকারি ইমাম প্রশিক্ষণ হয়েছিল, সেই প্রশিক্ষণে আমরা গিয়েছিলাম ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ের থ্রুতে। আমি বললাম মাশাল্লাহ, গেছেন যে ওখানে কি আপনারা পাইলেন, কি দিল? হুজুর যাওয়াতে আলহামদুলিল্লাহ আমাদের অনেক লাভ হয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা কি কি অভিজ্ঞতা হাসিল করলেন? বলে হুজুর হাঁস মুরগি কেমনে ফালে। হুজুর হাঁস মুরগির লেদাটা দেখলেই যে বোঝা যায় কোন হাঁসটা কোন মুরগিটার কি রোগ হয়েছে। এই হাঁস মুরগির লেদা আমাদের গাঁটে গুটে পরীক্ষা করে আমাদের শিখাইছে, আর গরুরও কেমনে ইঞ্জেকশন দেয়। আমি তখন তাদেরকে বললাম যে ইমামের কাজ হাঁস মুরগি পালা নয়, ইমামের কাজ গুরুরে ইঞ্জেকশন দেওয়া নয়, ইমামের কাজ হলো মহল্লার মুসলমানদের রুহের চিকিৎসা করা। ঠিক না বে ঠিক? ইমাম সাহেব তার মহল্লার মানুষের রুহের চিকিৎসা করবে। তার উযু ঠিক আছে কিনা, তার গোসল ঠিক আছে কিনা, তার পাক পবিত্রতা ঠিক আছে কিনা, তার নামাজ ঠিক আছে কিনা, সূরা সালাত কেরাত সহিহ শুদ্ধ আছে কিনা, তার যাবতীয় সবকিছু ঠিক আছে কিনা, এই সব কিছু দেখবে। ইমামের কাজ লেদা পরীক্ষা করা নয়, ইমামের কাজ গুরুকে ইনজেকশন করা নয়। আমি তখন তাদেরকে বললাম আপনারা সরকারি মাদ্রাসায় লেখাপড়া করেছেন, এই জন্য আপনাদেরকে সরকারি ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণে আপনাদের যাওয়া দরকার বলে গেছেন। আমার কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের সরকারি ইমাম প্রশিক্ষণে যাওয়ার দরকার নাই। তার কারণ হলো আমরা মক্তবে ইমাম বানাইয়া মাদ্রাসায় ভর্তি করি। খালি ইমাম বানাই না, বাৎসরিক মাহফিল যখন হয় তখন লাশটারে সামনে রাইখা এটারে কেমনে দোয়ায়, কাফনের কাপড় কেমনে পরায়, যাবতীয় সব কিছু সব হাজার হাজার মানুষের সামনে দেখায়া, এরপরে জানাজার নামাজ সেখানে সুন্দরভাবে সুন্নত তরিকায় পড়ায়া, এরপরে ঈদের নামাজ, জুমার নামাজ, খুতবা যেইভাবে পড়ে আমার স্টেজে বসায় রেখা আমার এই খতিবগিরি ফেল। আমরা ইমাম বানাই না, শুধু স্টেজে উঠায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে ইমামতির ট্রেনিং দেওয়াইয়া নামাজ পড়ায়, ইমামতি ফাঁস করে আমরা মাদ্রাসায় ভর্তি করি। আমাদের ইমাম মক্তব থেকে বানানো হয়। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে সর্বপ্রথম সিলেবাস ইয়াতলু আলাইহিম আয়াতি। আজকে কওমি মাদ্রাসা ইয়াতলু আলাইহিম আয়াতি শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সব জায়গায় কওমি মাদ্রাসা সর্বপ্রথম সহিহ শুদ্ধ কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। আমি এই গত মাসের 9 তারিখে আমার নোয়াখালীতে প্রোগ্রাম ছিল, আসতে পারিনি। আমি সন্ধ্যা 5টার সময় আইসার নামছি আমেরিকার থেকে। আমেরিকা খুব সংক্ষিপ্ত সফর ছিল আমার। আমেরিকার 5-7টা স্টেটে আমি গেছি 10-12 দিনের ভিতরে। আল্লাহু আকবার। নিউ ইয়র্কে 4-5টা মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি পরাইছে। সেখানে আমার বাংলাদেশি লোকেরা, পাকিস্তানি লোকেরা সেখানে দেওবন্দি নেসাবের কওমি মাদ্রাসা কায়েম করেছেন। হেফজখানা অহরহ সেখানে কায়েম হয়েছে, নৌরানি মক্তব কায়েম হয়েছে। 4.5 বছরের একটা বাচ্চা, এক ঘরে খাইতে বসছি, একটা বাচ্চা আমার সঙ্গে দোয়ার জন্য আনছে। বল হুজুরের মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। বাসার পাশের থেকে তার বাবা বলতেছে, আব্বু তুমি একটা সূরা হুজুরের শোনাইয়া দাও। ছেলেটা যখন তেলাওয়াত শুরু করছে, ইয়া আল্লাহ, আমার কাছে মনে হয়েছে কোরআন বোধ নাজিল হইতেছে। আমি বললাম কিভাবে এই আমেরিকার মতো জায়গায় থেকে এত ছোট বাচ্চা এত সহিহ শুদ্ধ কোরআন শরীফ শিখলো? বলে হুজুর নুরানি পদ্ধতির মাদ্রাসা আমরা চালু করেছি। ইয়াতলু আলাইহিম আয়াতি আমার কওমি দেওবন্দি উলামা ইকরাম বাস্তবায়ন করেছে। আজকে আমার গর্বের সাথে বলতে হয়, আজকে মিডল ইস্টে যেখানকার ভাষা আরবি, যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে, আমি কাতার গেছি, বাহরাইন গেছি, কুয়েত গেছি, আমি পৃথিবীর মিডল ইস্টের বিভিন্ন দেশে গেছি। ওই সমস্ত জায়গায় যাই দেখছি 80টা মসজিদ ওই দেশের আমার বাংলাদেশি হাফেজে কোরআনেরা ইমাম হিসাবে দখল করে রেখেছে। কোরআন শরীফ আজকে আমার বাংলাদেশে হাফেজে কোরআন সবচাইতে বেশি। আর এই মাহফিলের সিজন শুরু হয়েছে মাত্র কয়দিন হইল। অক্টোবরের 1 তারিখ থেকে ধরেন সেপ্টেম্বরের 25 তারিখ থেকে মাহফিল ঢালাওভাবে শুরু করেছি। সেপ্টেম্বর অক্টোবর মাসটা গেছে, এখন নভেম্বর মাসের আজকে কয় তারিখ? এর ভিতরে আমার হাতে পাগড়ি পরাইছে অন্তত হাজার হাজার হাফেজে কোরআনের মাথায়। আমেরিকা রিপোর্ট করেছেন গোটা বিশ্বে মুসলমানদের ধর্মগ্রন্থ হাফেজে কোরআনের সংখ্যা 1,65,00,000। আমেরিকা রিপোর্ট দিয়েছে, এটা আমাদের রিপোর্ট না। আমরা রিপোর্ট করলে আরো অনেক বেশি হবে। আমেরিকা রিপোর্ট করেছেন। ও আমার ভাইরা, আমেরিকার কি ডলারের অভাব? অস্ত্রের অভাব মনে হয়, ক্ষমতার অভাব,